নমস্কার। গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। নবাগত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। আপনাদের অনুরোধেই আমি আপনাদের শোনানো শুরু করেছি বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত প্রেমের উপন্যাস, যার নাম দেবদাস। এই উপন্যাসটিতে বিভিন্ন রকম চরিত্রের সমাহার দেখতে পাওয়া যায়। এই উপন্যাসটি ছায়াছবি আমরা দেখেছি বাংলা এবং হিন্দি রূপ। উপন্যাসটি 1917 সালে প্রকাশিত হয়েছিল। গ্রাম্য পরিবেশে বাল্যকাল থেকে একসাথে বেড়ে ওঠা দেবদাস ও পার্বতীর অপূর্ব প্রেম কাহিনী আমরা পাব এই গ্রন্থে। বাল্যকালে সেই দামাল দস্যিপনা কিভাবে প্রেমে পরিণত হবে তা জানতে পারবো আমরা এই গ্রন্থে। কিন্তু সেই বাল্য প্রেম কি প্রণয়ে পরিণত হয়েছিল? আমরা জানব সমগ্র উপন্যাসটি পাঠ করে। তারপর আমরা আরও সন্ধান পাব এই উপন্যাসে বিভিন্ন বর্ণময় চরিত্রের, যার নাম চুনিলাল, চন্দ্রমুখী, ধর্মদাসের মতন অদ্ভুত সব সমন্বয় চরিত্র, রঙিন চরিত্র বলা যেতে পারে। সব কিছু ছাপিয়ে প্রেমের পরিণতি জানতে হলে শুনতে হবে প্রত্যেকটি বর্ণময় পর্ব। আগের পর্বগুলিতে আমরা শুনেছি দেবদাস এবং পার্বতী তার গ্রাম্য পাঠশালায় একসাথে পড়ে কিভাবে তারা তাদের মধ্যে ঝগড়াঝাঁটি মারপিট করত। তারপর আমরা শুনেছি দেবদাসকে তার বাবা জমিদার মশাই কলকাতায় পাঠিয়ে দেন পড়াশুনো করার জন্য। তারপর যখন সে ফিরে আসে তখন পার্বতীর ঠাকুমা মা তাদের ইচ্ছা ছিল দেবদাসের সঙ্গে তাদের বিয়ে দেয়, এবং এই বিয়ের প্রস্তাব পার্বতীর ঠাকুমা সরাসরি উপস্থাপন করে দেবদাসের মায়ের কাছে, কিন্তু তিনি সেটা বাল্য ভাই বোনের ভালোবাসা বলে উড়িয়ে দেন। তাতে নীলকণ্ঠ অর্থাৎ পার্বতীর বাবা অত্যন্ত রুষ্ট হন। তিনি তার মেয়ের বিয়ে যে খুব শীঘ্রই কোনো ভালো সুপাত্রের সঙ্গে দিতে পারেন তার জন্য তিনি তাদেরকে জানিয়ে দেন। এরপর এই কথা শুনে পার্বতীর মনে তুফান ওঠে। তার দেবদাদার কাছ থেকে তাকে বিচ্ছেদ নিয়ে চলে যেতে হবে এই দুঃখে। দেবদাস সম্পর্কে কোনো কথা সে সহ্য করতে পারত না। কিন্তু চলুন শুরু করা যাক। এই কিন্তুর পর কি আছে? আজ আমরা শুনব এই দেবদাসের তৃতীয় পর্ব। কিন্তু দেবদাসের সম্বন্ধে একটা কথাও খাটানো যায় না। এই সমস্ত কথা ছেলেবেলায় যখন সে পার্বতীর উপর দখল পাইয়াছিল তখন তাহা সে পরিপূর্ণভাবেই উপভোগ করিয়াছিল। কিন্তু কলিকাতায় গিয়া কর্মের উৎসাহে ও অন্যান্য আমোদ আহ্লাদের মধ্যে পার্বতীকে সে অনেকটা ছাড়িয়াই ফিরছিল, মনে হয় ছাড়িয়া দিয়াই ছিল। কিন্তু সে জানিত না যে পার্বতী তাহার সেই একঘেয়ে গ্রাম্য জীবনের মধ্যে নিশিদিন শুধু তাহারই ধ্যান করিয়া আসিয়াছে। শুধু তাই নয়, সে ভাবিত
ছেলেবেলা হইতে যাহাকে নিতান্ত আপনার বলিয়াই জানিয়াছিল, ন্যায় অন্যায় সমস্ত আবদারি একদিন যাহার উপর খাটাইয়া লইয়াছিল, যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়াই তাহা হইতে এখন অকস্মাৎ পিছলাইয়া পড়িয়া তাকে যাইতে হইবে না তো? হয়তো হইবেই, কিন্তু তখন সে ভাবিত বিবাহের কথা। কে জানিত সেই কিশোর বন্ধন বিবাহ ব্যতীত কোনো কথাই কোনো মতে হৃদয়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা তাহার বুকের ভিতর হইতে যেন ছিঁড়িয়া ফেলিবার জন্য টানাটানি করিতে শুরু করিয়া দিয়েছিল। কিন্তু দেবদাসকে সকালবেলাটায় পড়াশোনা করিতে হয়, দুপুরবেলায় বড় গরম, ঘরের বাহির হওয়া যায় না, শুধু বিকালবেলাটাতেই ইচ্ছা করিলে একটু বাহির হইতে পারা যায়। এই সময়টাতেই কোনো দিন বা সে জামাজোড়া পরিয়া ভালো জুতো পায়ে দিয়া ছড়ি হাতে ময়দানে বাহির হয়। যাইবার সময় চক্রবর্তীদের বাড়ির পাশ দিয়াই যাইত। পার্বতী উপরে জানলা হইতে চক্ষু মুছিতে মুছিতে তাহা দেখিত। কত কথা মনে পড়িত দুইজনে বড় হইয়াছে দীর্ঘ প্রবাসের পরের মতো এমন পরস্পরকে এখন বড় লজ্জা করে দেখলে। দেবদাস সেদিন অমনি চলিয়া গিয়াছিল, লজ্জা করিতেছিল, তাই ভালো করিয়া কথাই কহিতে পারে নাই। এদিকে পার্বতী বুঝিতে সেটা বাকি ছিল না। দেবদাস প্রায় এমনি করিয়াই ভাবে। মাঝে মাঝে তাহার সহিত কথা কইতে, তাহাকে ভালো করিয়া দেখিতে মাঝে মাঝে ইচ্ছা করে, কিন্তু মনে হয় ইহা কি ভালো দেখাইবে? না না, নিজের মনেই সে নিজে উত্তর দেয়। এখানে কলিকাতার সেই কোলাহল নাই, আমোদ আহ্লাদ, থিয়েটার, গান বাজনা কিছুই নাই। তাই কেবলই তাহার ছেলেবেলার কথা মনে পড়ে সেই পার্বতী যে আজকে এই পার্বতী হইয়া উঠিয়াছে তার কথা। পার্বতী মনে করে সেই দেবদাস এখন এই দেবদাস, অর্থাৎ এই দেবদাস বাবু হইয়াছে। দেবদাস এখন প্রায়ই চক্রবর্তীর বাড়িতে যায় না। কোনো দিন যদি বা সন্ধ্যার সময় উঠোনে দাঁড়াইয়া ডাকে, খুড়িমা, কি হচ্ছে, কেমন আছো? খুড়িমা বলেন, এসো বাবা, এসো, বসো। দেবদাস অমনি কহে, না না, থাক খুড়িমা, একটু ঘুরে আসি আমি। তখন পার্বতী কোনো দিন বা তো পড়ে থাকে, কোনো দিন বা সামনে হঠাৎ করে পড়িয়া যায়। দেবদাস খুড়িমার সহিত কথা কহে, পার্বতী ধীরে ধীরে সরিয়া যায়। রাত্রে দেবদাসের ঘরে আলো জ্বলে। গ্রীষ্মকালের খোলা জানলা দিয়ে পার্বতী সেদিকে বহুক্ষণ ধরিয়া চাহিয়া থাকে। আর কিছুই দেখা যায় না। পার্বতী চিরদিন বড় অভিমানিনী। সে যে ক্লেশ সহ্য করিতেছে গুণাক্ষরেও এ কথা কেহ বুঝিতে পারে না। পার্বতীর ইহা কায়মনো চেষ্টা। আর জানাইয়াই বা লাভ কি? সহানুভূতি সে আবার সহ্য করতে পারে না। আর তিরস্কার, লাঞ্ছনা, তা অবশ্য তার চেয়ে মরণই ভালো। মনোরমার মতন তার যেন সব কিছু গুলাইয়া যায়, কারণ মনোরমার গত বৎসর বিবাহ হইয়াছে, এখনও সে শ্বশুর বাড়ি যায় নাই। তাই মাঝে মাঝে সেখানে এক একবার সে বেড়াইতে আসে। পূর্বে দুই সখীকে মিলিয়া মাঝে মাঝে এইসব কথাবার্তা হইত, এখনও হয়, কিন্তু পার্বতী আর তাতে যোগ দেয় না। হয় চুপ করিয়া থাকে, না হয় কথা উল্টাইয়া দেয়। পার্বতীর পিতা কাল রাত্রে
বাড়ি ফিরিয়াছেন। এই কদিন তিনি পাত্র স্থির করিতে করিতে বিভিন্ন স্থান ঘুরিয়া বেড়াইয়াছিলেন। এখন বিবাহের সমস্ত স্থির করিয়া ঘরে আসিয়াছেন। প্রায় 20-25 ক্রোশ দূরে বর্ধমান জেলার, অর্থাৎ বর্তমানে যেখানে বর্ধমান, সেই জেলায় হাতিপোতা গ্রামের জমিদারের পাত্র। তাহার অবস্থা ভালো, বয়স 40-এর নিচেই। গত বছর স্ত্রীর বিয়োগ ঘটিয়াছে, তাই আবার বিবাহ করিবেন। সংবাদটা যে বাটির সকলেই চিত্তরঞ্জন করিয়াছিল তাহা নয়, বরং দুঃখেরই কারণ হইয়াছিল। তবে একটা কথা এই যে, ভুবন চৌধুরীর নিকট হইতে সর্বক্রমে প্রায় 2-3 হাজার টাকা ঘরে আসিবে, তাই মেয়েরা চুপ করিয়াছিলেন। একদিন দুপুরবেলা দেবদাস আহারে বসিয়াছিল। মা কাছে বসিয়া কহিলেন, পারুর যে বিয়ে, জানিস? দেবদাস একটু মুখটা তুলিয়া জিজ্ঞাসা করিল, কবে? এই মাসেই। কাল মেয়ে দেখে গেছে, বর নিজেই এসেছিল। দেবদাস কিছু বিস্মিত হইল। কই, আমি তো কিছু জানি না। তুমি আর কি করে জানবে? বর তো দোজ ভরে, বয়স হয়েছে, তবে বেশ টাকা কড়ি নাকি আছে শুনেছি। পারু সুখে স্বাচ্ছন্দ্যেই সেখানে ঘর করতে পারবে। দেবদাস মুখ নিচু করিয়া আহার করিতে লাগিল। তাহার জননী পুনরায় কহিতে লাগিলেন, ওদের ইচ্ছা ছিল এই বাড়িতেই বিয়ে দেয়। দেবদাস মুখ তুলিয়া বলিল, তারপর? জননী হাসিলেন, ছি, তা কি হয়? একে তো একরকম বেচা কেনা করা ছোট ঘর, তাই না? তাতে আবার ঘরের পাশে বিয়ে, ছি ছি ছি, তা আবার হয় নাকি? পাশাপাশি কুটুম্বিতা করা ভালো দেখায় না, তাই না বল? বলিয়া মা একটুটা গলাটা যেন খাকিয়ে নিলেন। দেবদাস তাহা দেখিতে পাইল এবং শুনিতে পাইল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া মা পুনরায় কহিলেন, জানিস, কর্তাকে না আমি বলেছিলাম। দেবদাস মুখ তুলিয়া একটু চাহিল। মা পুনরায় কহিলেন, হ্যাঁ রে, কর্তাকে আমি বলেছিলাম। এবার দেবদাস মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, বাবা কি বললেন? কি আর বলবেন, এত বড় বংশের মুখ তিনি হাসাতে পারবেন না, তাই আমাকে বললেন এসব কথা বলতে না। দেবদাস আর কথা কহিল না। সেই দিন দ্বীপ্রহরে মনোরমা ও পার্বতীকে কথোপকথন হইতেছিল। দুজনে মিলেই কথা বলিতেছিল। পার্বতীর চোখে জল মনোরমা বোধ করি এইমাত্র তা মুছিয়াছে। মনোরমা কহিল, তবে আর উপায় কি বোন, বল? পার্বতী চোখ মুছিয়া কহিল, উপায় আর কি? তোমার বরকে তুমি পছন্দ করে বিয়ে করেছিলে, তাই না? আমার কথা আলাদা, আমার পছন্দ ছিল না, অপছন্দও হয়নি, তাই আমার কোনো কথাই সেখানে বলার কোনো মানেই ছিল না। কিন্তু তুমি যে নিজের পায়ে নিজে কুড়োল মারছ গো। পার্বতী জবাব দিল না, ভাবিতে লাগিল। মনোরমা কি ভাবিয়া ঈষৎ হাসিয়া কহিল, পারু, বরটির বয়স কত রে? কার বরটির? তোর তোর। পার্বতী একটু হিসেব করিয়া বলিল, বোধহয় 19 বছর। মনোরমা অতিশয় বিস্মিত হইল, কহিল, সে কি? এই যে শুনলাম প্রায় 40 বছর। এবারে পার্বতী একটু হাসিয়া কেমন করিয়া যেন
আনমনা হইল। তারপর কহিল, আরে না না মনো দিদি, কত লোকের বয়স তো 40 থাকে, তাই না? আমি কি তার হিসেব রাখি? আমার বয়স মাত্র 19 কি 20, এইটুকুই আমি জানি। লোকেরটা জেনে কি করব? আমার বরের বয়স জানলেই তো হলো। মুখ পানে চাহিয়া মনোরমা জিজ্ঞাসা করিল, কি নাম রে তার? পার্বতী আবার হাসিয়া উঠিল। হি বাবা, এতদিনে বুঝি তাও জানো না? না, কি করে জানবো বল না। জানো না? আচ্ছা বলে দিচ্ছি আমি। একটু হাসিয়া একটু গম্ভীর হইয়া পার্বতী তাহার কানের কাছে মুখটা আনিয়া কহিল, ইস, জানে না যেন না, কি যে বলে, শ্রী দেবদাস, বুঝলে? মনোরমা প্রথমে একটু চমকাইয়া উঠিল, পরে ঠেলিয়া দিয়া বলিল, আর ঠাট্টায় কাজ নেই রে, নাম কি বল না, বল বল বল, এরকম করছিস কেন? আমাকে তুই বলতে পারিস না? আরে এই তো বললুম। মনোরমা রাগ করিয়া কহিল, যদি দেবদাস নাম, তবে কান্নাকাটি করে মরছিস কেন শুনি আমি? পার্বতী সহসা মলিন হইয়া গেল, কি যেন একটু ভাবিয়া বলিল, তা বটে, আর কান্নাকাটি করব না। পারু, কি বলো? সব কথা খুলে বল না বোন, আমি কিছুই তো বুঝতে পারছি না। পার্বতী কহিল, যা বলবার সবই তো বললুম, কিন্তু কিছুই যে বোঝা গেল না রে, যাবেও না বলিয়া পার্বতী আর একদিকে মুখ ফিরাইয়া রহিল। মনোরমা কহিল, বোধ হয় মুখ থেকে কিছু বলিয়া উঠিতে পারিল না, মনে মনেই ভাবিল, পার্বতীর কথা আর কি হবে, সে কথা লুকাইতেছে, তাহার মনের কথা কহিবার ইচ্ছাই নাই। বড় অভিমান হইল, দুঃখিত হইয়া কহিল, পারু, তোর যাতে দুঃখ, আমার তো তাতেই রে। তাই বোন, বল না মনের কথা, তুই সুখী হ, এই তো আমি চাই রে আন্তরিকভাবে। যদি কিছু তোর লুকোনোর কথা থাকে, আমাকে বলতে না চাস, বলিস না, কিন্তু এমন করে আমাকে আলাদা করে দিস না। পার্বতীও দুঃখিতা হইল, কহিল, ঠাট্টা করি নি দিদি, যত দূর নিজে জানি ততটাই তো তোমাকে বলেছি আমি, বলো। আমি জানি আমার স্বামীর নাম দেবদাস, বয়স 19-20, সেই কথাই তো তোমাকে বলেছি, বলো আমি কি ভুল করেছি? কিন্তু এই যে শুনলাম তোর আর কোথায় যেন একটা বিয়ের সম্বন্ধ স্থির হয়েছে। স্থির আর কি, ঠাকুমার সঙ্গে তো আর বিয়ে হবে না। তাই কি তাই? আরে না না, তার সঙ্গে যদি বিয়ে হতো তো ভালোই হতো। আমি কি তাহলে কোনো খবর ভুল শুনেছি? মনোরমা যাহা শুনিয়াছিল তাহা এখন সে বলিয়া দিল। পার্বতী তাহাতে বাধা দিয়া বলিল, ওসব কথা আমি শুনেছি, ছাড়ো তো। মনোরমা যাহা শুনিয়াছিল তাহা এখন বলিতে গেল। পার্বতী তাহাতে বাধা দিয়া বলিল, থাক থাক, আর বলতে হবে না। আচ্ছা, তবে দেবদাস তোকে কি আমাকে? মনোরমা হাসিয়া কহিল, না না, তবে তবে কি তুই স্বয়ংবরা ধরবি? বুঝিস স্বয়ংবরা কাকে বলে? লুকিয়ে লুকিয়ে পাকা বন্দোবস্ত করা, তাকে সেটা কিছু করেছিস তুই? কাঁচা পাখা এখনো আমি কিছুই করিনি, বুঝলে, হয়নি কিছুই।
মনোরমা ব্যথিত হলো। তারপরে ব্যথিত স্বরে কহিল, তুই কি বলিস পারু? তুই কিছুই বুঝতে পারিস নে? পার্বতী কহিল, তাহলে দেবদাসকে জিজ্ঞাসা করে আমায় একটু বুঝিয়ে বল। কি জিজ্ঞাসা করব? সে বিয়ে করবে কিনা আমাকে, তাই? পার্বতী ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ হ্যাঁ তাই। মনোরমা ভয়ানক আশ্চর্য হইয়া কহিল, পারু, তুই বলিস কি? তুই নিজে কথা জিজ্ঞাসা করতে পারবি? হ্যাঁ, দোষ কি দিদি? মনোরমা একেবারে অবাক হইয়া গেল। বলিস কি রে তুই? নিজে তুই যাবি জিজ্ঞাসা করতে? হ্যাঁ, নিজেই। নইলে আমার হয়ে কে আর জিজ্ঞাসা করে দেবে বলো দিদি? তোর লজ্জা করবে না? লজ্জা কি? তোমাকে বলতে আমার লজ্জা কি? আমি মেয়ে মানুষ তো সই, কিন্তু সে যে পুরুষ মানুষ পারো। এবার পার্বতী হাসিয়া উঠিল, কহিল, তুমি সই, তুমি আপনার, কিন্তু তিনি যে পর। যে কথা তোমাকে বলতে পারি সে কথা কি তাকে আমি সহজ করে বলতে পারি? মনোরমা অবাক হইয়া মুখপানে চাহিল। পার্বতী হাসি মুখে কহিল, মনো দিদি, তুই মিছিমিছি আমাকে সিঁদুর পরাস মজা করে? না না, শোন না, আমার একটা প্রশ্ন আছে। মনোদিদি, তুই কি মিছিমিছি মাথায় সিঁদুর পরিস? কাকে স্বামী বলে মনে করিস রে? বল না। কিন্তু আমার স্বামী না হলে, আমার সমস্ত লজ্জা শরমের অতীত না হলে আমি এমন করে মরতে বসতুম না। তাছাড়া দিদি, মনকে যখন মরতে বলে তখন সে কি ভাবে বা ভেবে দেখে কথাটা কতটা তেতো আর কতটা মিষ্টি? তার কাছে আমার কোনো লজ্জা নেই। মনোরমা মুখপানে চাহিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, তাকে কি বলবি? বলবি যে তাকে পায়ে স্থান দাও, স্থান দেওয়ার জন্য? পার্বতী মাথা নাড়িয়া উঠিল। হ্যাঁ গো, তাই বলবো দিদি। আর যদি সে স্থান না দেয়? এখন পার্বতী বহুক্ষণ চুপ করিয়া রহিল। তারপর বলিল, মনোরমার কথা আমি জানিয়ে দিয়েছি। বাড়ি ফিরিবার সময় মনোরমা ভাবিল, ধন্য সাহস, ধন্য তার বুকের পাটা। আমি যদি মরেই যাই, সে এমন কথা মুখে আনিতে পারবে না। কথাটা সত্যি, তাই পার্বতী বলিয়াছিল, ইহা অনর্থক মাথার সিন্দুক নহে, হাতে নোহাও আছে। তিনি হাতে নোহাও পড়েন। রাত্রি বোধ হয় 1টা বাজিয়া গিয়াছে। তখনও ম্লান জ্যোৎস্না আকাশের গায়ে লাগিয়া আছে। পার্বতী বিছানার চাদরে আপাদ মস্তক মুড়ি দিয়ে ধীর পদে সিঁড়িতে আস্তে আস্তে করে পা ফেলে নিচে নামিয়া আসিল। চারিদিকে চাহিয়া দেখিল কেহ জাগিয়া আছে কিনা। না, কেহ জাগিয়া নাই। তাহার পর দ্বার খুলিয়া নিস্তব্ধে পথে আসিয়া উপস্থিত হইল। পাড়াগাঁয়ের পথ একেবারে স্তব্ধ, একেবারে নির্জন। কাহারও সঙ্গে কোনো সাক্ষাতের আশঙ্কা নাই। সে বিনা বাধায়
জমিদার বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। দেউড়ির উপর বৃদ্ধ দারোয়ান কিষাণ সিং খাটিয়া বিছাইয়া কখনো তুলসীদাস কখনো রামদাস পড়িতেছিল। পৃথিবীতে যেন সে তখন সর্বসুখী ছিল মনে হয়। পার্বতীকে প্রবেশ করিতে দেখিয়া চোখ না তুলিয়াই বলিল, কে কে ওখানে? পার্বতী কহিল, আমি। দারোয়ানজির কণ্ঠস্বর বুঝিল যে এটা কোনো স্ত্রীলোকের কণ্ঠ। দাসী মনে করিয়া সে আর কোনো বাধা দিল না, জিজ্ঞাসাও করিল না। সুর করিয়া রামায়ণ পড়িতে লাগিল। পার্বতী চমকাইয়া উঠিল। গ্রীষ্মকাল, বাইরে উঠোনের ওপর কয়েকজন ভৃত্য শয়ন করিয়াছিল। তাহাদের মধ্যে কেহ বা নিদ্রিত, কেহ বা অর্ধ জাগরিত। তন্দ্রার ঘোরে কেহ বা পার্বতীকে দেখিতে পাইবে, কিন্তু দাসী ভাবিয়া তাহার সহিত কথা কহিল না। পার্বতী নির্বিঘ্নে ভিতরে প্রবেশ করিয়া সিঁড়ি দিয়া ওপরে উঠিয়া গেল। এই বাড়িরই প্রতি কক্ষ, প্রতি গবাক্ষ তাহার কাছে ভীষণভাবে পরিচিত। দেবদাসের ঘর চিনিতে তার অসুবিধা হইল না। শিয়রের কাছে কি একখানা বই তখনও খোলা পড়িয়াছিল। তবে বোধ হয় সে পুনরায় এমন ঘুমাইয়া পড়িয়াছিল যে তাহার কোনো শব্দ নাই। দীপ উজ্জ্বল করিয়া দিয়া সে দেবদাসের পায়ের কাছে আসিয়া নিস্তব্ধে উপবেশন করিল। দেয়ালের গায়ে বড় ঘড়িটা শুধু টিক 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 শব্দ করে ঘুরে চলেছিল। পায়ের উপর হাত রাখিয়া পার্বতী ধীরে ধীরে কহিল, দেবদা, ও দেবদা। দেবদা ঘুমের ঘোরে শুনিতে পাইল কে যেন তাকে ডাকিতেছে। চোখ না চাহিয়াই সাড়া দিল। কি হয়েছে? ও দেবদা। এবার দেবদাস চোখ রগড়াইতে রগড়াইতে উঠিয়া বসিল। পার্বতীর মুখে আবরণ নাই। ঘরের ভীষণ প্রজ্জ্বলভাবে আলো জ্বলিতেছে। সহজেই দেবদাস চিনিতে পারিল, কিন্তু প্রথমে যেন বিশ্বাসই করিতে পারিতেছিল না। ইহার পর কহিল, পারু নাকি? হ্যাঁ, আমি। দেবদাস ঘড়িতে চাহিয়া দেখিল। বিস্ময়ের ওপর তাহার বিস্ময় বাড়িতে লাগিল। এত রাত্রে? পার্বতী উপর দিকে না চাহিয়াই একবার বলিয়া উঠিল, কি হলো? খবরটা কেমন? সব ভালো তো? পার্বতী কোনো উত্তর দিল না, মুখ নিচু। দেবদাস পুনরায় জিজ্ঞাসা করিল, এত শুনতে পাও? এরপর আরেকটু জোরে, সামান্য জোরে সে জিজ্ঞাসা করিল, এত রাত্রে একলা একলা এসেছ নাকি এখানে? পার্বতী কহিল, হ্যাঁ। দেবদাস এখন উদ্বেগের সহিত বিচরণ করিতেছে। দেবদাস তার আশঙ্কায় কণ্টকিত হইয়া কহিল, বলো কি? পথে ভয় করেনি? পার্বতী মৃদু হাসিয়া কহিল, ভূতের ভয় আমার তেমন করে না।
ভূতের ভয় না করো, কিন্তু মানুষের ভয় তো আছে এখানে। কেন এসেছ এত রাত্রে একা একা? পার্বতী জবাব দিল না, কিন্তু মনে মনে কহিল, এ সময়ে আমার তাও বুঝি নেই। বুঝি ডুবলে কি করব সেটা কেউ জানে না। বাড়ি ঢুকলো আস্তে আস্তে। তার জন্য প্রণাম করে যখন দাঁড়ালো, তখন তাকে দেবদাস জিজ্ঞাসা করলো, তুমি বাড়ির মধ্যে ঢুকলে কিভাবে? কেউ তোমাকে দেখেনি তো? এবার দারোয়ান তাকিয়েছিল বলে সে বলল, হ্যাঁ, কে দেখেছে? একমাত্র দারোয়ান দেখেছে। দেবদাস চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, দারোয়ান দেখেছে? আর কেউ? উঠোনে চাকরেরা শুয়ে আছে, তাদের মাথার ওপর বোধ হয় কোনো ছাদ করা নেই, খোলা জায়গায় ছিল। দেবদাস বিছানা হইতে লাফাইয়া উঠিয়া এবার ঘর রুদ্ধ করিয়া দিল। কেউ কেউ চিনতে পারছিল না কেউ কাউকে। পার্বতী উৎকণ্ঠিত হয়ে একবার এদিক ওদিক তাকালো, কিন্তু উৎকণ্ঠাটা প্রকাশ না করিয়াই অত্যন্ত সহজভাবে বলিয়া দিল, তারা সবাই আমাকে জানে, এবং তারা হয়তোবা কেউ বেশি চেনে, কেউ বা কম চেনে। বলো কি, এমন কাজ কেন করলে পারো? পার্বতী মনে মনে কহিল, তাহলে তুমি কেমন করে সেটা বুঝবে? আর কিন্তু কিন্তু ব্যাপারটা হলো, কোনো কথা আর সে বলল না, শুধু কিন্তু আর ব্যাপারটা এইটুকুই বলে সে চুপ করে গেল। পার্বতীকে জিজ্ঞাসা করা হয়েছিল তার লজ্জা হয়েছে কিনা। পার্বতী মাথা নাড়িয়া করিয়াছিল, কিচ্ছু না, কাল তোমার লজ্জায় মাথা কাটে যাবে না তো, একবার দেখে নিও। পার্বতী তেমনি অবিচলিত কণ্ঠে উত্তর দিয়েছিল, তুমি কবে এসেছ? কোথায় আছো? কিন্তু তোমার কি দেবদা সঙ্গে দেখা করতে ইচ্ছা করে না? একটুখানি মৌন থাকিয়া পুনরায় কহিল, তুমি পুরুষ মানুষ, আজ না হলে কাল তুমি বলবে। আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা আবার সবাই ভুলেও যাবে। দুদিন তুমি অন্য জায়গায় ছিলে, তোমাকে সবাই হতভাগিনী বলবে, কিন্তু প্রার্থনার জন্য সমস্ত কিছু তুলে রাখা হয়েছিল। ওটা কি পারু? আর আমি? মন্ত্রমুগ্ধের মতো দেবদাস কহিল, আর তুমি? আমার কলঙ্কের কথা? না, থাক, সেটা না বলাই ভালো। তোমার কাছে গোপনে আমি এসেছিলাম, এবং একটা কথা খেয়াল রেখো, আমি কিন্তু তোমার কাছে যখন এসেছি তখন দারোয়ান ছাড়া কেউ দেখতে পায়নি। আর আমার কলঙ্কের কথা বলছো? না না, আমার কলঙ্ক নেই। তোমার কাছে গোপন এসেছিলাম বলে যদি আমার কেউ নিন্দা করে বা বলে, সেই নিন্দা আমি কখনো গায়েই মাখি না। ও কি পারু, তুমি কাঁদছো? দেবদা, নদীতে কত জল, কত জল জানো? অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? বলো না। সহসা দেবদাস পার্বতীর হাত দুখানি ধরিয়া ফেলিল, বলিল, পার্বতী। পার্বতী দেবদাসের পায়ের ওপর মাথা রাখিয়া অবরুদ্ধ স্বরে বলিয়া উঠিল, এইখানে
একটু স্থান দাও না দেবদা আমাকে। তাহার কথা দুজনেই শুনিয়া চুপ করিয়া রহিল। দেবদাসের পা বহিয়া কয়েক ফোঁটা অশ্রু মাটিতে গড়াইয়া পড়িল। বহুদিন পরে দেবদাস পার্বতীকে মুখ তুলিয়া তার মুখে হাত দিয়ে মুখ তুলিয়া ধরিয়া কহিল, পারু, আমাকে ছাড়া কি তোমার কোনো উপায় আছে? কোনো উপায় নেই, তাই না? পার্বতী কথা কহিল না, তেমনি করিয়া পায়ের উপর মাথা পাতিয়া রহিল। চুপচাপ মাথা দিয়া পড়িয়া রহিল। নিস্তব্ধ ঘরের মধ্যে শুধু তাহার অশ্রু ব্যাকুল কণ্ঠ দীর্ঘশ্বাস দুবার করে পড়ছে, আলতো আলতো করে ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। টং টং করিয়া ঘড়িতে 2টো বাজিয়া গেল। দেবদাস ডাকিল, পারু, পারু। পার্বতী রুদ্ধ কণ্ঠে বলিল, কি? বাপ মায়ের একবারে অমত, তা তুমি শুনেছ? পার্বতী মাথা নাড়িয়া জবাব দিল যে হ্যাঁ, সে শুনিয়াছে। তাহার পর দুজনেই চুপ করিয়া রহিল। বহুক্ষণ অতিবাহিত হইবার পর দেবদাস দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, তবে আর কেন পারু? জলে ডুবিয়া মানুষ যেমন করিয়া অন্ধভাবে মাটি চাপিয়া ধরে, সেটা কিছুতেই ছাড়িতে চাহে না, ঠিক তেমনি করিয়া পার্বতী অজ্ঞানের মতো দেবদাসের পা দুটি চাপিয়া ধরিয়া শক্ত করিয়া মাথা দিয়া রাখিল তাহাতে। মুখপানে চাহিয়া কহিল, আমি কিছুই জানতে চাই না পারু। কি? কি? দেবদা, আমি কিচ্ছু জানতে চাই না। তুমি আমার দিকে একটু তাকাও। পারু, তুমি বাপ মায়ের অবাধ্য হবে? দোষ কি? হও না। তুমি তাহলে কোথায় থাকবে? পার্বতী কাঁদিয়া বলিল, তোমার পায়ে এইখানে থাকবো আমি। আবার দুইজনে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। ঘড়িতে 4টা বাজিয়া গেল। গ্রীষ্মকালী রাত্রি, আর অল্পক্ষণে পরই প্রভাত হইবে। দেখিয়া দেবদাস পার্বতীর হাত ধরিয়া কহিল, চলো, তোমাকে বাড়িতে রেখে আসি। আমার সঙ্গে যাবে? ক্ষতি কি? যদি দুর্নাম রটে, হয়তো কতকটা উপায় হতে পারবে। তবে চলো। উভয়ে নিঃশব্দে পা টিপিয়া টিপিয়া বাহির হইয়া গেল। তারপর ওই ভোরবেলায় দুজনে মিলে বাড়ির বাইরে চলে গেল, পার্বতী আর দেবদাস। তারপর কি হবে জানতে গেলে অবশ্যই শুনতে হবে আপনাদের পরবর্তী পর্ব। এই চিরকালীন সুন্দর প্রেম কাহিনী যারা শোনেননি, তাদের কাছে আমার অনুরোধ, তারা আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হয়ে এই গল্পটি ভালো করে প্রত্যেকটি পর্ব শুনে নিন। তবে যারা শুনছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যদি ভালো লাগে তাহলে যাবার আগে একটা লাইক দিয়ে যাবেন। আজ তাহলে এইটুকুই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি পরবর্তী পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।